হি ডাজ নট ডিজার্ভ টু বিকাম চিফ জাস্টিস। এই কথাটা বলার জন্য আমি অপেক্ষায় ছিলাম, এবং আমি আমার বন্ধুদের সাথে আলোচনায় বলেছি যে উনি রিটায়ারমেন্ট করার পরে আমার এই ফিডব্যাকটা আমি দিব। এবং কোনোদিনও কল্পনা করতে পারে নাই যে আজকে 7 জন বিচারপতি অ্যাপিলেট ডিভিশন তাদেরকে পদত্যাগ করতে হবে। এইটা হলো, দিস ইজ দ্য গ্রেটেস্ট লেসন ফর হোল ওয়ার্ল্ড, নট অনলি ফর বাংলাদেশ। রেজা বলল তার পাশের গ্রামে হিন্দু, আমার আমার দুই পাশে দুই হিন্দু গ্রাম। স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের বাড়িতে 200 হিন্দু কমিউনিটি, হিন্দু ফ্যামিলি প্রোটেক্ট করেছে, আমার বাপদাদা করেছে। হিন্দুদের সাথে বাঙালি মুসলমানদের কখনোই কোনো প্রবলেম ছিল না। প্রবলেম হইলো আওয়ামী লীগ যখন তাদেরকে নিয়ে খেলতে চায়, এটাও হিন্দু ভাইরা বোঝে। এবং যে সমস্ত হিন্দু ভাইরা 47 সালে মাইগ্রেট করে নাই, 41 সালে মাইগ্রেট, এই 71 সালে মাইগ্রেট করে নাই, এই যে বাংলাদেশে দেশপ্রেমিক হিন্দু কমিউনিটি, তাদেরকে এই সব সময় আওয়ামী লীগ এবং বিপদে ফেলে। আমি মনে করি এইটা সবাই বোঝে, অতএব এটাকেও কন্ট্রোল হয়ে যাবে বলে আমি মনে করি। এই খেলা আমাদেরকে নজর রাখতে হবে, কিন্তু এটাকে বাদ দিয়ে আপনার আমাদের উন্নয়নে সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এগিয়ে যেতে হবে। এবং এইটা যেভাবে ফরেন মিনিস্ট্রি এটাকে অত্যন্ত প্রপারলি দক্ষতার এই সাথে সরকারের উচিত হ্যান্ডেল হবে করবে। সত্য মিথ্যা কি এবং এর পিছনে নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য এগুলিকে স্পষ্ট করা জনগণের কাছে এবং এটাকে একটা সমাধান করা। আর আপনি খুব চমৎকার ভাবে বলছেন ব্যারিস্টার সরোয়ার, কিন্তু আরেকটা টপিক নিয়ে যেটা কথা যে নিয়ে আমি কথা আমি বলতে দ্বিতীয় একটু পর্বে লিভ নিতে চাচ্ছি। এটার আমি ব্যাপারে আপনার এই পর্বে আপনাকে এটা বলে আপনি শেষ করে আপনি চলে যেতে পারেন, সমস্যা নেই। ওকে, বলেন আসলে কি বলেন। হয়েছে, কি হয়েছে আমাদের কোর্টে আজকে সারাদিন অনেক টান টান উত্তেজনা গেছে। শেষ পর্যন্ত কি অবস্থায় গেছে, জনগণ তাকিয়ে আছে এই ঘটনার শেষ কি এবং আর কি ঘটনা ঘটতে পারে, এই জায়গাগুলিকে একটু আপনার বিশ্লেষণ জানতে চাই। এবং সেনা আমি 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 খুব হুম আমি খুব সংক্ষেপে বলতে চাই, মামুন ভাইয়ের কথাগুলো আমি শুনে নেব পরে। যে সুপ্রিম কোর্টকে বলা হতো যে বাংলাদেশ আওয়ামী লীগ সুপ্রিম কোর্ট ব্রাঞ্চ, এই যে প্রধান বিচারপতি যে পদত্যাগ করেছে সে সহ 7 জন, হুম নতুন একজন প্রধান বিচারপতি নিয়োগ হয়েছে, সুপ্রিম সৈয়দ কোর্ট অফ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ, নট বাংলাদেশ। হুম হ্যাঁ, সুপ্রিম এবং কোর্ট অফ আওয়ামী হাইকোর্টের লীগ। জজদেরও পদত্যাগ করতে হবে 50 তো জনকে। হুম তো আমি মনে করি মামুন ভাই একটা দাবি জানিয়েছে বড়, সেইটা আমি এইভাবে বলবো যে যেহেতু 2009 সাল থেকে আওয়ামী লীগ জাজেস অ্যাপয়েন্ট করেছে, এইখানে এপিলেট ডিভিশনে সবাই চলে গেছে, দ্যাট ইজ এ গুড নিউজ ফর দ্য পিপল। কিন্তু হাইকোর্ট ডিভিশনে আওয়ামী লীগ কর্তৃক নিয়োগ হলেও কি হয়েছে চার, একটু যদি আরেকটু ডিটেলে বলতো, মানে কি শেষ পর্যন্ত কি অবস্থায় আছে। হ্যাঁ আমি বলি, হাইকোর্ট ডিভিশনে আমি মনে করি মামুন ভাই আমাদের এইভাবে বললে ভালো হয়, যারা দলকানা, দুর্নীতিবাজ, চরিত্রহীন এবং ইনকম্পিটেন্ট, এই 4 ক্যাটাগরি যারা বলবে তাদের বিরুদ্ধে আমাদের ফাইট করা উচিত। তাহলে আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমি রাখলাম, যারাই আওয়ামী লীগ কর্তৃক নিযুক্ত হয়েছে সবাই যে খারাপ, আবার সবাই যে আনপ্রফেশনাল সেটা আমি বলবো না। এর ভিতরে যারা ভালো, এর ভিতরে অনেকে ভালো আসছে, ব্যক্তিগতভাবে আমি এই মতটা রাখলাম। হাইকোর্ট ডিভিশনে এই 4 ক্রাইটেরিয়ায় দলকানা, নিকৃষ্ট দলকানা, আনপ্রফেশনাল, দুর্নীতিবাজ এবং চরিত্রহীন, এদেরকে বাদ দেওয়ার জন্য আমাদের আন্দোলন করা উচিত। আজকে এপিলেট ডিভিশনে যে সর্বশেষ 2 জন নিয়োগ হয়েছিল, আপনি জানেন যে 50 জন আর পদের ছিল যাদেরকে, তাদেরকে নিয়োগ দিয়েছিল, যে এইরকম নেপোটিজম, এইরকম দল কানা। তো এইটা একটা ইনএভিটেবল কনসিকুয়েন্স ছিল, এবং কোনোদিনও কল্পনা করতে পারে নাই যে আজকে 7 জন বিচারপতি অ্যাপিলেট ডিভিশনে তাদেরকে পদত্যাগ করতে হবে। এইটা হলো, দিস ইজ দ্য গ্রেটেস্ট লেসন ফর হোল ওয়ার্ল্ড, নট অনলি ফর বাংলাদেশ। সমস্ত পৃথিবীর জুডিশিয়ারিতে এইটা একটা কুখ্যাত এবং সুখ্যাত। কুখ্যাত হইলো যেভাবে তারা নিয়োজিত হয়েছিল, আর সুখ্যাত হবে যে কিভাবে তাদেরকে এখান থেকে চলে যেতে হয়েছে। এই উদাহরণ এখানে সৃষ্টি হয়েছে। প্রধান বিচারপতি সম্বন্ধে আমি ওনাকে হাইকোর্ট ডিভিশনে দেখেছি, ওনাকে আমি যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে দেখেছি, ওনাকে আমি প্রধান বিচারপতি হিসেবে দেখেছি। আমি ওনাকে এইভাবে গ্রেড করি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে একটা ইন্টারন্যাশনাল বডি ডি গ্রেড আপনার ক্যাটাগরি করেছিল, ডি গ্রেড বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমি মনে করি ওবায়দুল কাদের একজন ই গ্রেডের বিচারপতি, ই গ্রেড। উনি বিচারপতির চেয়ারে বসে কোনো দিনও দলীয় দৃষ্টিকোণ, দলীয় স্বার্থের বাইরে যেতে পারেনি। উনি সবসময় রাজনৈতিক মামলায় ওহির জন্য অপেক্ষা করত,
এবং উনি ভেরি ইললজিক্যাল। ওনার বাসায় উনি বাসার উপরে একটা সাইনবোর্ড লাগাইছে, বাসার উপরে, যেটা দেখতে এত বিশ্রী লাগে। পৃথিবীর কোন কর্মকর্তা অথবা প্রতিষ্ঠানের হেডদের বাসার উপরে কোনো সাইনবোর্ড লাগে না। আপনারা যদি কালকে ওখান থেকে যান দেখতে পারেন। এটা দেখে আমার মনে হয়েছে যে একটা লোক কত অথর্ব হলে, যে আনডিজার্ভিং হলে, ইউ ডিজার্ভ সাম ইউ ডিজার্ভ সামথিং দেন ইউ ডিজায়ার। আপনি ডিজার্ভ না করলে আপনি ডিজায়ার করতে পারেন না। হি ডাজ নট ডিজার্ভ টু বিকাম চিফ জাস্টিস। এই কথাটা বলার জন্য আমি অপেক্ষায় ছিলাম, এবং আমি আমার বন্ধুদের সাথে আলোচনায় বলেছি যে উনি রিটায়ারমেন্ট করার পরে আমার এই ফিডব্যাকটা আমি দিব। হিউয়েন সাং যখন ভারতে আসছিল 1100 শতাব্দীতে, হিউয়েন সাং কোথায় লেখা আছে? গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, জওহরলাল নেহরুর বইয়ে গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বইতে এটা লেখা আছে, মধ্য ভারতে একটি লোক দিনের বেলা মাথায় কুপি দিয়ে এবং পেটের উপর কপার প্লেট লাগাইয়া গ্রামে গ্রামে হেঁটে বেড়াতো। হিউয়েন সাং তখন তার পাশে যে লোকগুলো থাকতো তাদেরকে জিজ্ঞেস করলো যে এই লোকটা এরকম স্ট্রেঞ্জ অ্যাটায়ার নিয়ে কেন দিনের বেলা হাঁটে। লোকজন তখন তাকে ব্যাখ্যা করলো উনি অত্র এলাকার সবচেয়ে জ্ঞানী মানুষ, ওনার এই জ্ঞানের প্রতীক হয়েছে কুপি বাতি, আর উনি মনে করে ওনার জ্ঞান থেকে প্যাটে, সেই জন্য উনি কপার প্লেট দিয়ে আটকে রাখে, প্যাট ফেটে যাতে আপনার এই জ্ঞান ওখান থেকে বের হয়ে না যেতে পারে। আমি ওনার ওই সাইনবোর্ডটা দেখলে আমাকে সবসময় এটাই মনে হইতো, সো আল্লাহ এই দেশকে বাঁচাইছে। দিস ম্যান হ্যাজ ড্যামেজ দ্য জুডিশিয়ারি টু এ গ্রেট এক্সটেন্ট। উনি যখন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল ছিল উনি গণফাঁসি দিয়েছে। ওনার কোন মামলায় একটি ভালো রায় হয়েছে বলে আমার জানা নাই, এবং উনি সবসময় ক্ষুদ্র দৃষ্টি রেখে, এরকম বলেছে অনেকের কাছে এরকম উনি প্রকাশ করেছে যে উনি সেক্রেটারি প্রার্থী হতে চেয়েছিল কোন একটা সময়। ওই সময় আওয়ামী লীগের যে সেক্রেটারি প্রার্থী হয়েছে তার সাথে দেখা যায় তার বাসায় সে মাছের খামার টামার করছে, মুরগি টুরগি পাড়া শুরু করেছে, কেবল বাসাটা সাজাইছিল। আহারে, মানে ওই কথাটা বলে যে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, সো গড হ্যাজ ডিসপোজড। তো উনি সেই যার সাথে সেক্রেটারি প্রার্থী হওয়ার জন্য উনি কম্পিট করতে চেয়েছিলেন, তাকে দেখে বলে যে আপনি তো মন্ত্রী হয়েছিলেন, আমি তো তখন সেক্রেটারি হইতে পারি না, বাট আপনি মন্ত্রী হয়েছেন, এখন আমার উপরে আপনার যাইতে হলে আপনার প্রধানমন্ত্রী হইতে হবে, কারণ আমি যে প্রধান বিচারপতি হয়ে গেছি। So he was very low in tact and undeserving. এবং এই আনডিজার্ভিং শুধু জুডিশিয়ারিতে না, সব জায়গায় এই আনডিজার্ভিং করে, লুটপাট করে, মিথ্যার বেশাদি করে, বাংলাদেশের রাজনীতি ধ্বংস করে আওয়ামী লীগ যেটা করেছে এইটা আওয়ামী লীগের প্রাপ্য ছিল, and it was inevitable consequence that has happened, and that has happened in a nice time. Thank you.